স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি সঞ্চারী মজিদ তমা এবং আমি শাফাত বিন ফরিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনামগুলো। কুষ্টিয়া সহ ১৬ জেলায় আরও ১১৮ জনের মৃত্যু, করোনায় ৬০ এবং উপসর্গ নিয়ে ৫৮ জন মারা গেছেন। লকডাউনের দ্বিতীয় দিনেও কঠোর আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন চেকপোস্টে চলছে জিজ্ঞাসাবাদ। ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারের তেমন ক্ষতি হয়নি, দাবি সেতু কর্তৃপক্ষের। খসে পড়া পোলেস্তারা দ্রুতই মেরামত হবে। গণসংগীত শিল্পী ফকির আলমগীরকে জানাজার পর গার্ড অব অনার, শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। এবং টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণ চীনের শুটার ইয়াং কিয়ানের, আর্চারিতে সাউথ কোরিয়ার কাছে বাংলাদেশের হার। বিরতিহীন সংবাদ দুপুরের প্রধান শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। গত ২৪ ঘন্টায় করোনা ও উপসর্গ নিয়ে কুষ্টিয়া, রাজশাহী সহ ১৬ জেলায় ১১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৬০ এবং উপসর্গ নিয়ে ৫৮ জন মারা গেছেন। চিকিৎসকরা বলছেন, ডেল্টা ভ্যারিয়েন্ট কয়েকগুণ বেশি শক্তিশালী হওয়ায় রোগীর আশপাশের ৮০% লোকজন সংক্রমিত হচ্ছেন। বগুড়ার দুটি হাসপাতালে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪ জন, যাদের ৬ জন করোনা এবং ১৮ জন উপসর্গ নিয়ে। ময়মনসিংহে করোনায় ২ এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১২ জন, সেখানে নতুন শনাক্ত ২২৫। কুষ্টিয়ায় করোনা ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ও মৃত্যু কমাতে উপসর্গ দেখা দিলে চিকিৎসা নেওয়ার পরামর্শ। রোগীকে যারা দেখতেছে, রোগীর যারা পরিচর্যা করছে, রোগীর সংস্পর্শে যেই যাচ্ছে অধিকাংশ লোকই সংক্রমিত হচ্ছে। তার এই ভ্যারিয়েন্টটাতে ফুসফুসে সংক্রমণের হার বেশি। সুতরাং আমাদের পরামর্শ যে আপনার ভিতরে কোনো লক্ষণ দেখা গেলে, আপনি সন্দেহ হলে আপনি অবশ্যই টেস্ট করান অথবা চিকিৎসকের কাছে চলে আসুন। খুলনা ও ফরিদপুরে মারা গেছেন ৮ জন করে। রাজশাহী মেডিকেলে আরও ১১ জন মারা গেছেন। এদের মধ্যে করোনায় ৭ এবং উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। গত কয়েকদিন ধরে এই হাসপাতালে মৃত্যুহার কমেছে। তবে সংক্রমণ কমাতে সবাইকে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যতদিন ভ্যাকসিনেশন আওতায় মানুষ না আসছে ততদিন তাদেরকে মাস্ক পরতে হবে। এই দুটো ছাড়া বেসিক্যালি আসলে লকডাউন তো সরকার দিয়েছে, লকডাউনটা মেনে চলতে হবে। গত ২৪ ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেলে ১১ জনের মৃত্যু হয়েছে, আর ১৬৯ জনের নমুনা পরীক্ষায় পজিটিভ ৮৮ জন। শনাক্তের হার ৫২%। চট্টগ্রামে নতুন আক্রান্ত ৪৫১। এ জেলায় মারা গেছে আরও ৬ জন। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, পূর্ণ হয়ে গেছে হাসপাতালের আইসিইউগুলো। এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, হাসপাতালের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন? আইসিইউ সহ শয্যা সংকট কেমন রয়েছে? মুগদা জেনারেল হাসপাতালের সার্বিক পরিস্থিতি কেমন? শাফাত, আমরা সকাল থেকে কিন্তু আসলে কোভিড হাসপাতাল হিসেবে যেগুলো পরিচিত, বিশেষ করে ডিএনসিসি কোভিড হাসপাতাল, কুর্মিটোরা হাসপাতাল, এখন আমরা আছি মুগদা জেনারেল হাসপাতালে। এই সবগুলো হাসপাতালেই কিন্তু রোগীদের সাথে, মানে রোগীদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছি আমরা, পরিচালক বা কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কথা বলছি। কোনো হাসপাতালে কিন্তু আসলে আইসিইউ বেড ফাঁকা নেই। আপনি জানেন যে কোভিডের এখন যে সিচুয়েশন চলছে সেক্ষেত্রে কিন্তু আইসিইউ বেডের যে সংকটটা সেটা খুব প্রখর হয়ে দাঁড়াচ্ছে। আমরা মুগদা জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে দেখেছি, সেখানেও কিন্তু কোনো কোভিডের জন্য মানে আইসিইউ বেড খালি নেই। আমরা যখন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়েছিলাম, সেখানে 10টি আইসিইউ বেড রয়েছে এবং 10টি কিন্তু পূর্ণ আছে। সেই জায়গায় শয্যার ক্ষমতা রয়েছে ৩০০, কিন্তু ভর্তি আছে ৩৪৩ জন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে মানুষ আসলে যে পরিমাণ কোভিড পজিটিভ হচ্ছে সেই তুলনায় কিন্তু আসলে সাপোর্ট দেওয়াটা খুব বেশি কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালকের সাথে কথা বলেছিলাম, তার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে
যেহেতু রোগীর সংখ্যা বাড়ছে তাদের পরিকল্পনা কি। তিনি আমাদেরকে জানালেন যে এখন ওই ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রায় 600-র মতো রোগী ভর্তি রয়েছেন এবং 198 জন কিন্তু আইসিইউতে রয়েছেন। সেক্ষেত্রে তিনিও বলছেন যে আসলে 198 জন যেহেতু আইসিইউতে রয়েছে, 206টি ইয়ের মধ্যে আইসিইউ বেড রয়েছে, সক্ষমতা রয়েছে তাদের। এবং তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে আজকে রোগীদের যে কন্ডিশন তিনি দেখছেন সেইখানে 206টি যে খালি আছে সেগুলো কিন্তু খালি থাকবে না, এমন একটি আভাস কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন। এবং তিনি বলছেন যে এই ডেডিকেটেড কোভিড হসপিটালগুলোর আসলে সক্ষমতা বাড়ানোর জন্য কি করা যায় সেই জিনিসটি ভাববার সময় এসেছেন। তিনি বলছিলেন যে ডিএনসিসির যে কোভিড হাসপাতালটি রয়েছে সেখানে রোগীর ভর্তির সংখ্যা যাতে আরও বাড়ানো যায় এবং আরও ভালো সার্ভিস দেওয়া যায়, সেবা দেওয়া যায়, সেই জন্য কিন্তু তিনি কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলছিলেন। আমরা সার্বিকভাবে রোগীদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে কথা বলেছি। আইসিইউ বেড না পাওয়ার যে অভিযোগ সেটি তো রয়েছে, পাশাপাশি অনেকেই কিন্তু বলছেন যে আসলে মেডিকেল থেকে তারা যে ধরনের সাপোর্ট পাওয়া দরকার সে ধরনের সাপোর্ট পাচ্ছে না। এই বিষয়গুলোতে আমরা আবার যখন মেডিকেল কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারাও আমাদেরকে বলছেন যে আসলে জনবল সংকট একটি জিনিস রয়েছে এবং আপনি বুঝতে পারছেন যে যতটুকু ধারণ ক্ষমতা তার চেয়েও বেশি কিন্তু রোগীও আসছে। সেই ক্ষেত্রে রোগীদের যে এক ধরনের প্রপার ট্রিটমেন্ট পাওয়ার জন্য যতটুকু সাপোর্ট পাওয়ার কথা একজন রোগীর, সেই হিসাবে কিন্তু আসলে সাপোর্ট পাওয়াটাও কিছুটা কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত যেহেতু রাজধানীতে আমরা দেখেছিলাম যে এই ডিএনসিসি কোভিড হসপিটাল বা মুগদা জেনারেল বলি বা কুমিটোলার কথা বলি, আমরা কিন্তু দেখেছিলাম যে সেই ক্ষেত্রে ঢাকার বাইরের যে রোগী সেই সংখ্যাটা বেশি ছিল। তবে আজকে আমরা যখন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তা মেডিকেলের পরিচালকদের সাথে বা রিলেটেড যে ব্যক্তিগুলো আছে তাদের সাথে কথা বলছি, তারা কিন্তু আমাদেরকে বলছেন যে রাজধানীর যে রোগীর সংখ্যা সেটাও কিন্তু বাড়তে শুরু করেছে এবং ডিএনসিসি কোভিড হাসপাতালে কিন্তু আরো এক সপ্তাহ আগে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে যারা ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাদের সুস্থ হতে মোটামুটি কতদিনের মতো সময় লাগছে? চিকিৎসকেরা এই বিষয়ে কি কিছু জানিয়েছেন? দেখুন, ডেল্টা ভেরিয়েন্টে যারা আক্রান্ত হচ্ছে তাদের সুস্থতার ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট সময় আসলে বেঁধে দেওয়া যাচ্ছে না। এটা কোন রোগীর কি ধরনের কন্ডিশন আছে সেটার উপর ডিপেন্ড করছে। আপনি জানেন যে কোভিড আক্রান্ত হয়ে যেসব পেশেন্টরা আসলে আইসিইউতে যাচ্ছে বা ডেল্টা ভেরিয়েন্ট আক্রান্ত হচ্ছে তাদের অবস্থা কিন্তু তুলনামূলক অনেকটাই সিরিয়াস। এবং আমরা যখন হাসপাতালগুলোর কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম তারাও কিন্তু আমাদেরকে বলছিলেন যে পেশেন্টদের কন্ডিশন সিরিয়াস অবস্থায় আছে এবং সেই ক্ষেত্রে কতদিনের মধ্যে সুস্থ হবে সেটা কিন্তু আসলে সুনির্দিষ্ট করে বলা সম্ভব না। করোনায় হাসপাতাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী। এবার আমরা একটু বরিশালের করোনা ভাইরাস পরিস্থিতির খবর জানবো, জানাবেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে, এ বিষয়ে চিকিৎসকেরা কি বলছেন এবং হাসপাতাল পরিস্থিতিতে একটু জানতে চাচ্ছি যে সেখানে সংকট কেমন রয়েছে, সমস্যা সমাধানে চিকিৎসকেরা কি বলছেন? জি, আমি শুরু থেকে উত্তরগুলো দেই যে আসলে বরিশালে এই উপসর্গ নিয়ে মৃত্যুর হার অস্বাভাবিক বেড়েছে। যদি আমি লাস্ট 23 দিনে দেখি তাহলে প্রায় 4 শতাধিক আমরা ধরতে পারি বা কাছাকাছি ধরতে পারি উপসর্গ মৃত্যু। এটি একটি অস্বাভাবিক বিষয়। আপনি দেখুন, আজ জেলা স্বাস্থ্য বিভাগ থেকে একটি প্রেস রিলিজে জানানো হয়েছে, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা আমাদেরকে একই কথা বলেছেন যে 22 তারিখে একজন রোগীর মৃত্যু হয়েছে। তো আমরা দেখি 22 তারিখে 13 জন মারা গেছে উপসর্গে, তার মধ্যে থেকে একজন করোনা শনাক্ত হয়েছে। আজকে তার রিপোর্টটি দেওয়া হয়েছে যে হ্যাঁ উনি করোনা শনাক্ত, 12 জন কিন্তু করোনা শনাক্ত ছিলেন না। তো এই অবস্থা কিন্তু এখানে চলছে। বিষয়টি হচ্ছে একটি জায়গায়, যেটি হচ্ছে যে অক্সিজেন নিয়ে কথা হচ্ছে। অক্সিজেন আমরা বারবার আমরা নিজেরাও দেখেছি অক্সিজেনের ফ্লো নেই। অক্সিজেন সরবরাহ করা হচ্ছে, সুতরাং সেখানে অক্সিজেন টেনে বা অক্সিজেন নিজের মতো করে নিয়ে নেওয়ার স্কোপই নেই, কারণ অক্সিজেনের সেই ফ্লোটি নেই। মূল বিষয়টি এখানে এখন পর্যন্ত কেউ হাত দেয়নি। আরেকটি অক্সিজেন প্ল্যান্ট হয়ে আছে, কবে উদ্বোধন হবে তারপর এই সেবা দেওয়া যাবে। আমি এখন দাঁড়িয়েছি বরিশালের জেনারেল হাসপাতাল। এটিকে 13 তারিখে ডেডিকেটেড করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করা হয়েছে। আপনি একটু দেখুন যে এই হাসপাতালটি শতবর্ষের পুরনো। পিছনে যে বিল্ডিংটি রয়েছে আমরা একটু পর আপনাদেরকে দেখাচ্ছি যে সেই বিল্ডিংটা করোনার প্রথম যে 22টি বেড ওখানে সূচনা হয়েছে, সেটি ওখানে রোগী রাখা রয়েছে। আমি কিছুক্ষণ আগে ঢাকার খবরটি শুনছিলাম যে সেখানে আইসিইউ যেটি রয়েছে আইসিইউ খালি নেই, আর এখানে আইসিইউই নেই। হ্যাঁ, সবচেয়ে বড় কথা 13 তারিখে এই ডেডিকেটেড হাসপাতাল চালু হয়। 13 তারিখে এখানে 5 জন ডাক্তারকে দেওয়া হয়েছিল। কথাটা আগেও বলেছি
যে 5 জন ডাক্তারের প্রথম জন উনি প্রেগনেন্ট ছিলেন, দ্বিতীয় জন সদ্য মাতা, তৃতীয় জন নিজেই করোনা আক্রান্ত, চতুর্থ জন কোয়ারেন্টাইনে, পঞ্চম যিনি ছিলেন তিনি আজকে একটু জ্বর জ্বর ভাব আছে, হয়তোবা হয়ে যাবেন। আজকে তিনি জানালেন, আরএমও যিনি ছিলেন তিনি আজকে জানালেন যে অলরেডি 4 জন চিকিৎসকের প্যানেল আজ থেকে কাজ শুরু করেছে। এখন থেকে 4 জন চিকিৎসক 7 দিন কাজ করবে, পরবর্তীতে তারা আবার 14 দিনের কোয়ারেন্টাইনে যাবে। এখানে তিনি যে ফ্যাসিলিটির কথা বলেছেন, এখানে যে ওই হাই ফ্লো নজল ক্যানোলা যেটা আছে সেটা ওনারা চালাতে পারবেন না। বিল্ডিং এর যা দশা, তার উনাদের বক্তব্য যে বিল্ডিং এর যা দশা তাতে সেটা চালানো যাচ্ছে না। আর একটা হাই ফ্লো চালাতে গেলে 18 জনকে এখানে সেন্ট্রাল অক্সিজেনের মাধ্যমে সরবরাহ করা হয়। কোন রকম টেনে টুনে, অর্থাৎ অক্সিজেন টানতে গিয়ে তার যান বের হয়ে যায় এই অবস্থা। তো তাও বন্ধ হয়ে যাচ্ছে একটি হাই ফ্লো নজল ক্যামেরাকে চালু করতে গিয়ে। সেদিক থেকে তারা এনবিআর যে মাস্ক গুলো রয়েছে তার থেকে তারা সুবিধাটা নিচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে আমি যতটুকু দেখলাম সেবা দেওয়ার একটা মিনিমাম চেষ্টা চলছে। আর মেডিকেলের যে করোনা ইউনিটটি আছে সেটি উপচে পড়তে পড়তে এখন অবস্থা আসলে খুবই সঙ্গীন। সেখানে কিছুদিন আগে একজন রোগী মারা গেছে। তারা যেটা দাবি করেছে যে তাদের আইসিইউর সমস্ত কিছু ঠিক ছিল, আইসিইউ বেড তারা পেয়েছেন। তো বেড পাওয়ার পর সেখানে শেষ মুহূর্তে দেখা গেল যে অক্সিজেন সরবরাহের যে ইটি রয়েছে, অর্থাৎ পোর্শনটি রয়েছে, সেখানে ত্রুটি দেখা গেছে। তার ডাক্তার ডাকতে গিয়ে কাউকে পাননি, এ নিয়ে হাতাহাতি হয়, একটু ভাঙচুরও হয়েছে। পরে আবার নেগোসিয়েশন হয়ে গেছে, যারা মারা গেছে তাদের স্বজনরা, যিনি মারা গেছেন যাতে স্বজনরা মাপ চেয়ে সেখান থেকে বেরিয়ে গেছে, উপায় নেই। কথাটি হচ্ছে যে সবাই ছুটে আসছেন এই মেডিকেল পর্যন্ত। ডাক্তারদের পক্ষ থেকে বলা হচ্ছে যারা এখানে আসছেন তারা আসছেন মুমূর্ষু অবস্থায়, এবং মুমূর্ষু অবস্থায় এখানে আসার পর যে সাপোর্টটি দেখেন এটা কিন্তু বারবার বলা হচ্ছে, অথচ সেই নজরদারি নেই। অর্থাৎ মেডিকেলে করোনা ইউনিটে আসার পর তাকে করোনার বেড পর্যন্ত যেতে অথবা ফ্লোর পর্যন্ত যেতে যেই সময় ক্ষেপণ হয়, সেই সময় ক্ষেপণ একটা রুগীর জন্য, এই মুমূর্ষু রুগীর জন্য আসলে বেঁচে থাকাটা বড় দায়। আরেকটি যেটা আছে, ওরা বলছেন যে দেখেন এখন কোন রকম শ্বাসকষ্টের, আপনি জানেন যে এখন সিজন চলছে ডেঙ্গু, বরিশালের সিজন চলছে জ্বরের, বরিশালের সিজন চলছে কাশের। হ্যাঁ, তো এখন ডাক্তারদের বক্তব্য হচ্ছে বা নিশ্চয়ই আপনি এই বিষয়ে আরো তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। দেশে করোনায় 60 বয়সী মানুষের মৃত্যু বেশি হলেও গেল মাস থেকে 50-এর কম বয়সীদের মৃত্যু হারও বাড়ছে। 1 জুন থেকে 24 জুলাই পর্যন্ত 39 দিনে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের মধ্যে 23.81% বয়স 21 থেকে 50 বছরের মধ্যে। এই হার নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব এবং ঘরে থাকার নির্দেশ মানছেন না অনেকেই। লকডাউনে বিধিনিষেধ উপেক্ষা করে চলাফেরা করা মানুষের বেশিরভাগই তরুণ। করোনা সংক্রমণ শুরুর দিকে কম বয়সীদের মৃত্যুর হার কম থাকলেও এখন ধীরে ধীরে বাড়ছে। পরিসংখ্যান বলছে দেশে করোনা আক্রান্তদের 80% বয়স 50-এর নিচে। 1 জুন থেকে 24 জুলাই পর্যন্ত যত মানুষের মৃত্যু হয়েছে তাদের 23.81% বয়স 21 থেকে 50-এর মধ্যে। এর আগের 1.5 মাসের হিসেবে এটি ছিল 17.64%। তরুণদের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা বেশি এবং গ্রাম পর্যন্ত করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় মৃত্যুর হার বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। এই ইয়ং গ্রুপ যারা, তাদের মধ্যে গার্মেন্টস ওয়ার্কার, তাদের মধ্যে যারা আমাদের গ্রোসারি শপ, যেই সব জায়গাতে কাজ করে, সেরকম জায়গায় যারা কাস্টমার কেয়ারে কাজ করে, তাদের ক্ষেত্রে যারা খুব বেশি এক্সপোজ, তাদের ক্ষেত্রে এই সংক্রমণের হারটা অনেক বেশি। হোম কোয়ারেন্টাইন বা ঘরে থাকার যে ব্যাপারটি, সেটি তরুণরা ঠিক সেভাবে মানতে চাইছেন না। যে সতর্কতা অবলম্বন করা উচিত সেই সতর্কতা অবলম্বন না করে ঘোরাঘুরির ফলে অপেক্ষাকৃত তরুণরা আক্রান্ত হচ্ছেন বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সোমবার পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু 18,851। গত বছরের এপ্রিল থেকে গেল সোমবার পর্যন্ত মারা যাওয়া রোগীদের 55.38% বয়স 60-এর বেশি। আর 21 থেকে 50 বছর বয়সীদের মৃত্যুহার 19.71%। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ ঢাকায় আসছে জাপান সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে উপহার হিসেবে দেয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা 2,45,200 ডোজ টিকা। বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই টিকা গ্রহণ করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি ওই টিকা হস্তান্তর করবেন। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের কর্তারাও উপস্থিত থাকবেন সেখানে। টিকার বৈশ্বিক উদ্যোগে কোভ্যাক্সের আওতায় এই টিকা দিচ্ছে জাপান। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি 15টি দেশের জন্য 1,10,00,000 অ্যাস্ট্রাজেনেকা টিকা কোভ্যাক্সের আওতায় দেওয়ার ঘোষণা দেন। এর মধ্য থেকে বাংলাদেশকে কয়েক ধাপে 29 লাখ টিকা দেবে দেশটি। আজ আসবে জাপানের উপহারের প্রথম চালান। পর্যায়ক্রমে বাকি টিকা আসবে। রাজধানীতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে অপ্রয়োজনে কেউ বের হলে গুনতে হচ্ছে জরিমানা। সড়কে ও মোড়ে মোড়ে চেকপোস্টে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের তৎপরতা দেখা গেছে। তবে ঢাকায় প্রবেশ দ্বারগুলোতে ছিল মানুষের চাপ। রাজধানীতে প্রবেশদ্বার সাইনবোর্ড এলাকা, কোনো একটি লেগুনা পৌঁছানো মাত্র হুড়োহুড়ি করে উঠছেন যাত্রীরা। কঠোর লকডাউনের দ্বিতীয় দিনের দৃশ্য এটি। শুধু লেগুনাই নয়, যে কোনো গাড়ি থামলেই এভাবে ঢাকায় প্রবেশের চেষ্টা করছেন অনেকে। পিকআপেও দেখা গেছে যাত্রী। আসার পথে মনে হয় সবাই একসাথে আছে, তো ওনাদেরকে আমরা সবসময় নেওয়া আসা করি, এর জন্য নিচ্ছি আর কি। খাওয়ার নাই, মানুষ কষ্ট করে বেড়েছে, কিভাবে মানুষ চলবো? বাচ্চা পোলাপান নিয়ে কিভাবে চলবো বলেন? সবারই তো কষ্ট আছে। মাস গেলে 15,000 টাকা আমার ভাড়া দিতে হয়। রাজধানীর বিভিন্ন প্রবেশপথে সকাল থেকেই দেখা যায় অফিসগামীদের ভিড়। গণপরিবহন না থাকায় চেকপোস্টে আইডি কার্ড দেখিয়ে অনেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন হেঁটে। তো ওনারা চেক করতেছে আসলে আমি কেন আসতেছি, এটা অবশ্য ঠিক, খুব ভালো কাজ করতেছে ওনারা। ব্যর্থ না, আর সাথে কি কথা বলবো, কারণ ঘুরে যাইতে হবে নাহলে অন্য জায়গা দিয়ে। মানে চাকরি গেলে তো আর আমার বউ বাচ্চা পোলাপান টোলাপান নিয়ে তো এখন আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে, যে কারণে রাস্তায় বেরোনো। বৃষ্টির মধ্যেও লকডাউন কার্যকরে তৎপর ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিটি গাড়ি থামিয়ে জানতে চাওয়া হয় চলাচলের কারণ। তবে লকডাউনের প্রথম দিনের তুলনায় শনিবার সকালে সড়কে গাড়ি ও লোকজনের চলাচল ছিল কিছুটা কম। কঠোরতা প্রদর্শনের সুযোগ রয়েছে, কিন্তু কারোর সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। তো আমরা যেটা করছি, ওই গাড়িটাকে আটক করে তাদের সাথে কথা বলছি, কী জন্য আসছে, কোথায় যাবে, কোথা থেকে আসছে। এখানে খেয়াল করলেন যে একটি পিকআপে প্রায় 10-12 জন যাত্রী, তারা সবাই মাছ ব্যবসায়ী সম্ভবত। তো তারা বলার পরেও এখন তাদেরকে আমরা বোঝাচ্ছি যে মাছ ব্যবসায় ঠিক আছে, করোনা তো সবাইকে ওইভাবে পেশাভিত্তিক বাছাই করে আক্রমণ করে না। সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, বিজিবিও বিভিন্ন মোড়ে মোড়ে লোকজনকে থামিয়ে বের হওয়ার কারণ জানতে চায়। অনেক এলাকায় পরিচালনা করা হয় ভ্রাম্যমাণ আদালতও। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দিনের লকডাউন পরিস্থিতি নিয়ে এবার আরো জানাতে রাজধানীর বনানী থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তানভীর, দ্বিতীয় দিনের লকডাউনের সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এই মুহূর্তে কেমন দেখছেন? আপনি কিন্তু জানেন এই যাবৎকালে আসলে বাংলাদেশ কিন্তু বেশ কয়েকটি লকডাউনই আসলে এক্সপিরিয়েন্স হয়েছে। তো সেই জায়গা থেকে এইবারের লকডাউনটি কিন্তু সবচেয়ে কঠোরতম লকডাউন হবে, এমন একটি পূর্ব ঘোষণা সরকারের তরফ থেকে এসেছিল। আমি কিন্তু সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে এখন বনানীতে অবস্থান করছি। আপনি নিশ্চয়ই দেখছেন পুলিশের চেকপোস্ট, এখানে যতগুলো গাড়ি আমরা দেখছি সবগুলো গাড়ি যথারীতি আগের লকডাউনগুলোর মতোই এখানে জবাবদিহিতা কিংবা জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে, এবং তাদের যৌক্তিক যদি উত্তর হয় তো তাদের ছেড়ে দেওয়া হচ্ছে, যৌক্তিক না হলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি যখন রাজধানীর প্রত্যেকটা চেকপোস্টে ঘুরছিলাম, সবার সঙ্গেই আসলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি সদস্যের সঙ্গে প্লাস সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে, ম্যাজিস্ট্রেটের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদের যেটি জানিয়েছেন যে বিগত যে লকডাউনগুলো ছিল সেই লকডাউনের তুলনায় তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন তাদের জায়গা থেকে, যে এই লকডাউনটি তুলনামূলক মানুষের সচেতনতা বেশি, সেই পরিমাণ মানুষ আসলে বাইরে বের হচ্ছে না, আর যারা বের হচ্ছে তারা প্রয়োজনে বের হচ্ছে, এমনটি তারা বলছেন। যেমন এই চেকপোস্টটিতে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম যারা দায়িত্বরত ছিল, তারা বলছে যে এখান দিয়ে যারা যাচ্ছে, যেহেতু বনানী এটি এয়ারপোর্টের রোড আপনি জানেন, এখানে আসলে বিদেশগামী যে যাত্রী সেই সংখ্যাটা বেশি আছে, আর হাসপাতালে যাচ্ছে সেই হাসপাতালে আসলে পেশেন্টের আত্মীয় স্বজন এই রিলেটেড সংখ্যাটা আসলে বেশি আছে। তবে যে পরিমাণ লোক তারা সকাল থেকে হসপিটালে যাওয়ার জন্য আসলে ফেস করেছেন, সেটাতে আবার একটু বিস্ময় প্রকাশ করেছেন তারা। এবং কিছু কিছু ম্যাজিস্ট্রেটের মুখে আমরা শুনতে পেরেছি, তারা বলেছেন যে আসলে কিছু মানুষ যারা বের হচ্ছেন তারা আসলে একান্ত না বের হলেও তাদের চলতো, তাদের অজুহাত আসলে সেই পরিমাণ যৌক্তিক নয়, এবং তাদের বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিয়েছেন। তো আরেকটি আশঙ্কার বিষয় হচ্ছে যেটি তারা সন্তোষ প্রকাশ করলে আমাদের নিজেদের আসলে যতটুকু অবজারভেশন আজকে দুপুর পর্যন্ত লকডাউনের, আমরা কিন্তু গিয়েছিলাম
রাজধানীর যে প্রবেশদ্বারগুলো সেই প্রবেশদ্বারগুলোতে গিয়েছিলাম, সেখানে চিত্রটা কিন্তু আসলে একটু হলেও আশঙ্কার জন্ম দেয়। কারণ আমরা সকালে দেখেছি যে বিভিন্ন মানুষ কিন্তু রাজধানীতে ঢুকছে এবং তাদের ঢোকার কারণও কিন্তু যৌক্তিক তারা দেখাচ্ছে। তারা আমাদের বলেছে যে তারা অফিসে যাচ্ছে। তো আমরা কিন্তু জানি যে 23 দফার নির্দেশনা সব অফিস আদালত এমনকি শিল্প কারখানা পর্যন্ত বন্ধ, সেখানে তাদের অফিস চলছে এবং আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তারা প্রত্যেকে জানিয়েছে যে তাদের বস অফিস আসলে রানিং রেখেছে, যার জন্য চাকরি বাঁচাতে তাদের যেতে হবে। তো ওইসব চেকপোস্টে কিন্তু পুলিশও আসলে তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের করতে গিয়ে কিন্তু একটু হলেও আসলে মানবিক হতে হয় কিংবা বিভ্রান্তের জায়গায় পড়েন। তো সেই জায়গা থেকে আসলে কতগুলো অফিস খোলা আছে কিংবা কারা আসলে সরকারের নির্দেশনা অমান্য করে আসলে অফিসে চালনা করছে, সেই বিষয়টি কিন্তু দেখভালের প্রয়োজন আসলে রয়েছে। এমনটি কিন্তু আমরা যখন স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছিলাম, তারাও কিন্তু বলছিলেন যে এইবারের লকডাউনটি যদি আসলে কঠোরতম লকডাউন হিসাবে পালন করা না যায় তাহলে কিন্তু বাংলাদেশকে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। কারণ তারা বলছেন যে গত 1 তারিখ কিংবা তার আগে যে লকডাউনগুলো গিয়েছে সেই লকডাউনগুলো কিন্তু আসলে সেরকম ফলপ্রসূ আসেনি। কারণ আপনি কিন্তু জানেন যে লকডাউন 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত যেটি হয়েছিল 5 দিন পর্যন্ত কিন্তু সেটি ভালোভাবে চলছিল এবং 5 দিনের পরে কিন্তু লকডাউনটি আমরা দেখছিলাম যখন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান খুলে যাচ্ছিল তখন কিন্তু লকডাউনটি আসলে ভেঙে পড়েছিল। এবারেও কিন্তু আপনি জানেন যে আগামীকাল কিন্তু ব্যাংক খুলতে যাচ্ছে এবং কিছু আর্থিক প্রতিষ্ঠান খুলবে। তো তারপরে আসলে লকডাউনটি কোন মন নিবে কিংবা লকডাউনের সার্বিক ব্যবস্থাপনা ভেঙে পড়বে কিনা সেই আশঙ্কাটা কিন্তু আসলে থেকেই যাচ্ছে। তো আমি আমার এই বনানী থেকে আজকের লকডাউনের সর্বশেষ। বনানী থেকে দ্বিতীয় দিনের লকডাউনের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। এদিকে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও বেশিরভাগ জেলাতেই কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। বন্ধ রয়েছে সব দোকানপাট ও প্রতিষ্ঠান। অকারণে পথে বের হলেই পড়তে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখে। এদিকে আজও শিমুলিয়া ফেরিঘাটে ভিড় দেখা গেছে। চট্টগ্রামে সকাল থেকে বৃষ্টির জেরে এমনিতেই লোকজনের উপস্থিতি ছিল কম। তারপরও মোড়ে মোড়ে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল। যারাই রাস্তায় বের হচ্ছেন পড়তে হচ্ছে জিজ্ঞাসাবাদের মুখে। যেসব গাড়ি সময় বের হচ্ছে বা মানুষ বের হচ্ছে তাদেরকেও আমরা আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। কেন বের হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং যদি কোনো যৌক্তিক কারণ না থাকে আমরা তাদের গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দিচ্ছি এবং একই সাথে অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। বরিশালে সড়কের পাশাপাশি কঠোর নজরদারি নৌরুটেও। পুলিশ ও সেনা টহলের কারণে সড়কে তেমন লোকজন বা যানবাহনের দেখা মেলেনি। গাজীপুর, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নাটোর সহ বেশিরভাগ জেলাতে টহল রয়েছে বিভিন্ন পয়েন্টে। গলিতে গলিতে ঘুরে ঘুরে আমাদের এই যে রেস্ট্রিকশনের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখলাম। মানুষ কিন্তু এখন আমাদের যে গভর্নমেন্টের যে আহ্বান তাতে কিন্তু সাড়া দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শতভাগ মানুষের মুখে প্রায় কিন্তু আমরা মাস্ক দেখতে পাচ্ছি। সিলেটে সকালে অনেককেই রাস্তায় বের হতে দেখা গেলেও পরে উপস্থিতি কমে আসে। বগুড়ায় বিভিন্ন সড়কে থ্রি হুইলার চলাচল করতে দেখা গেছে। টাঙ্গাইলে প্রশাসনের চোখ এড়িয়ে খুলছে দোকানপাট। এদিকে লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকা ছেড়ে যেতে বিভিন্ন উপায়ে শিমুলিয়া ফেরিঘাটে আসে লোকজন। সকাল থেকে 14টি ফেরি চলাচল করছে এই নৌরুটে। তবে পাটুরিয়া সহ অন্যান্য ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় বন্ধ বেশিরভাগ ফেরি। রেশপিরুদ্দি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা সেতুর পিলারে ফেরি শাহজালালের ধাক্কা লাগলেও তা গুরুতর নয়। শুধুমাত্র সেতুর পলেস্তারা খসে পড়েছে, কোনো রড ক্ষতিগ্রস্ত হয়নি। এটি দ্রুত মেরামত করা যাবে বলেও জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প উপপরিচালক কামরুজ্জামান। সকালের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব তথ্য জানান তিনি। এই দুর্ঘটনায় বড় কোনো সংকট তৈরি হবে না জানিয়ে কামরুজ্জামান বলেন, পদ্মা সেতুর এক একটি পিলারের 4000 টন পর্যন্ত ধাক্কা সামলানোর সক্ষমতা রয়েছে। এর আগে সকালে পদ্মা সেতুর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনে যান নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাউদ্দিন চৌধুরী সহ বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটি এর কর্মকর্তারা। এদিকে পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেওয়া ফেরি শাহজালালের ইনচার্জ ইনল্যান্ড মাস্টার আব্দুর রহমান সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শিমুলিয়া বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর 17 নম্বর পিলারের সঙ্গে রোরো ফেরি শাহজালালের ধাক্কা লাগে। এতে কয়েকজন যাত্রী আহতও হন। প্রিকশনগুলো তারা মেনে চলার কথা, সেগুলো তারা ঠিকঠাক মতো মেনে চলছে কিনা এবং যদি না হয়ে থাকে তাহলে কেন তারা মানছে না এবং মানতে ক্ষেত্রে কি ধরনের ব্যতিক্রম বা ব্যত্যয় তারা করছে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আজকে আমরা এখানে এসেছি। কেন্দ্রীয় শহীদ মিনারে 21শে পদকপ্রাপ্ত বিশিষ্ট গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। গভীর শোক জানিয়ে বিশিষ্টজনেরা বলেন, ফকির আলমগীরের মৃত্যুতে দেশের সঙ্গীত অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হলো তা কখনো পূরণ হওয়ার নয়।
তার গান তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেমের নবজাগরণ ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এদিকে বাদজোহর খিলগাঁও তালতলা কবরস্থানে দাফন করা হয় এই গুণী শিল্পীকে। কাঁদছে আকাশ, এই কান্না আর এখানে জড়ো হওয়া মানুষের শোক যেন একাকার হয়ে গেছে শহীদ মিনার প্রাঙ্গণে। শিল্পী ফকির আলমগীরকে বিদায় জানাতে শহীদ মিনারে স্বজন, ভক্ত ও বিশিষ্টজনদের উপস্থিতি। ভারাক্রান্ত মনে তারা স্মরণ করলেন ফকির আলমগীরের অবদানের কথা। বাংলাদেশ গণসংগীত সংগঠন তৈরি করে সেই সংগঠনের মধ্য দিয়ে সারা বাংলাদেশে সংস্কৃতি আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গেছে। এটা হলো তার অনেক বড় একটি অবদান। যুদ্ধে সে কখনোই থেমে থাকেনি, এই যুদ্ধ অবিরাম চালিয়ে গেছে মৃত্যুর পূর্ব পর্যন্ত। কারণ ফকির আলমগীর একমাত্র মানুষ ছিলেন যিনি একদম শিশু এবং চিরকাল যৌবনের মতো সে যে কোনো প্রগতিশীল কর্মকাণ্ডে গণসংস্কৃতির জায়গায় কিন্তু আপোষহীনভাবে তিনি দাঁড়িয়েছেন আর কি। শিল্পীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সরকারের মন্ত্রীরাও। তারাও এই গুণী শিল্পীর প্রয়াণে শোক জানান। জনাব ফকির আলমগীর তিনি বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে মুক্তিযুদ্ধ হিসেবে কাজ করেছেন, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশের গণসংগীতকে সমৃদ্ধ করেছেন। তিনি অনেক কালজয়ী গানের স্রষ্টা হচ্ছেন জনাব ফকির আলমগীর। এর আগে শনিবার সকাল 11টায় খিলগাঁও পল্লিমা সংসদে ফকির আলমগীরের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে এই মুক্তিযোদ্ধা শিল্পীকে দেওয়া হয় গার্ড অফ অনার। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণসংগীত ও দেশীয় পপ সঙ্গীতে ব্যাপক অবদান রয়েছে শিল্পী ফকির আলমগীরের। তিনি ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতাও। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী সঙ্গীতে অবদানের জন্য 21 পদক সহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। করোনায় ফকির আলমগীরের মৃত্যু দেশের সঙ্গীতাঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি বলছেন সঙ্গীত বোদ্ধারা। গানটি এখনো মানুষের মুখে মুখে ফিরলেও ফকির আলমগীর চলে গেলেন না ফেরার দেশে। করোনা কেড়ে নিল তুমুল জনপ্রিয় এই গণসংগীত শিল্পীকে। স্বাধীনতার পর পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপ গানের বিকাশে ভূমিকা রাখেন ফকির আলমগীর। করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার রাত 10:56 তার মৃত্যু হয়। বয়স হয়েছিল 71 বছর। ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে এবং শেষ অবধি আজ পর্যন্ত 10:56 যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার আগ পর্যন্ত ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছেন। দাফন কাফনে সবাই মৃত্যুতে সে ছুটে গেছে, আজকে সে নিজেই লাশ হয়ে গেল। 60-এর দশক থেকে গণসংগীতের সঙ্গে যুক্ত ফকির আলমগীর ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর সদস্য হিসেবে 1969-এর গণ অভ্যুত্থানে সামিল হন। 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যোগ দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে। সঙ্গীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 1999 সালে ফকির আলমগীরকে দেয়া হয় 21 পদক। তিনি গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন। দীর্ঘ ক্যারিয়ারে তার গাওয়া শান্তাহার জংশনে দেখা, বনমালী তুমি, কালো কালো মানুষের দেশে, মায়ের এক ধার দুধের দাম, আহারে কাল্লু মাতব্বর, জুলেখা সহ বেশ কিছু গান দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর অন্যান্য খবরের সাথে আরো যা দেখবেন। রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যু বলছে পুলিশ, সিআইডির আলামত সংগ্রহ। বেহাল সড়কে দায়িত্ব পালনের শারীরিক মানসিক সমস্যায় ট্রাফিক পুলিশ সদস্যরা। 84 ভাগের ফুসফুস ও 64 ভাগের শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত। রাজধানীর কামরাঙ্গীরচরের একটি বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় বাবা ও আরেক মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রতিবেশীরা বলছেন মৃত দুজনের গলায় দাগ দেখেছেন তারা। মৃত্যুর ঘটনা অস্বাভাবিক বললেও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।
ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ভোর 4টার দিকে বড় মেয়ে ঝুমারানী দাসের চিৎকার শুনে আশপাশ থেকে প্রতিবেশীরা ছুটে আসেন কালোচন্দ্র দাসের টিন শেডের ঘরটিতে। 11 বছর বয়সী সুমিচন্দ্র দাস ও মা ফুলচন্দ্র দাসের অচেতন দেহ খাটে পড়ে থাকতে দেখেন তারা। প্রত্যক্ষদর্শীরা জানান মা মেয়ে দুজনের গলায় একই রকম দাগ দেখেছেন তারা। এ বাসার এক দিদি যাইয়া আমার ডাক্তারছে চিল্লাই সুমির মা নাই। আমি ঘুমে তুইটা দুইটা আইসি আয়া দেখি শক্ত হয়ে গেছে। দেওয়ারে কইতাছে কিছু অসুখ নাই, হের প্রেশার কম আসলো। আর মায়াটা বমি করছে একবার দুইবার, পাতলা পায়খানা করছে রাইতে। একথা বলছে আমার লোক। গলাতে একটা দাগ দিচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বাবা ও বড় মেয়েকে। প্রাথমিকভাবে গৃহকর্তা কালোচন্দ্র হত্যার সাথে জড়িত বলে ধারণা পুলিশের। তার কাছে কথাবার্তা বলে কি পাওয়া যায়, পাওয়ার উপর একটা ঘটনা তো আর কেউ প্রথমেই ঘটিয়েই জানায় দেয় না যে আমি এটা করছি। আমরা তাদের কাছে কথাবার্তা বলছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি, তাদের থেকে আমরা কি পাই, পাওয়ার পরে আমাদের ইনভেস্টিগেশনটা কোন দিকে টার্ন করে সেটা তো অবশ্যই আপনারা জানতে পারবেন। এদিকে ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মৃত্যুর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। দিনরাত রাস্তায় থেকে বাতাস আর শব্দ দূষণের ফলে এই পরিস্থিতির শিকার হতে হয় তাদের। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন এমন সমস্যার কারণে তাদের আয়ুষ্কালেও প্রভাব ফেলছে। দিন বা রাত যে কোনো সময় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। প্রখর রোদ বা বৃষ্টি সব যায় মাথার উপর দিয়ে। টিভি দেখতে গেলে একটু সমস্যা হয়, আমি ভলিউম বেশি দেই, ওরা কমিয়ে দেয়। তবে এতেই শেষ নয় তাদের বিপত্তি। সড়কে ধুলোবালি, গাড়ির ধোঁয়া আর কান ঝালাপালা করার শব্দ তাদের জন্য দীর্ঘমেয়াদী শারীরিক সমস্যা তৈরি করছে। আমাদের মেজাজ খিটখিটে থেকে যায়। তারপর অনেকেরই, আমার ট্রাফিক সদস্য অনেকেই দেখছে যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, কারণ বেশি লং টাইম দাঁড়ানোর ফলে এই জিনিসটা হয়। আর আপনাদের যেটা আর কি আপনাদের মাসেল ব্যথা বলেন বা ওই যে এই পেইন, যেটা পায়ের নিচে দেখা যায় ম্যাক্সিমাম জনের ব্যথা থাকে। রোডে দাঁড়ায় থাকার কারণে আমাদের ওই যে টায়ারের ক্ষয়টা ওইটা আমাদের নিঃশ্বাসের সঙ্গে চলে যায়, যার কারণে আমাদের সবারই শ্বাসকষ্ট সৃষ্টি হয়। রাজধানীর বিভিন্ন জায়গায় দায়িত্বরত 384 জন ট্রাফিক পুলিশ সদস্যদের উপর পরিচালিত একটি গবেষণা প্রকাশিত হয় জার্নাল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড ক্লিনিক্যাল রিসার্চে। এতে দেখা গেছে 84% ট্রাফিক পুলিশ সদস্যই শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগছেন। রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধুলাবালির মধ্যে যারা কাজ করে ওদের চিকিৎসাটা একটা জটিল অবস্থায় যায় এবং আলটিমেটলি একসময় ধরেন ওরা কাজ করতে করতে যখন চাকরি শেষের দিকে চলে আসে, চাকরিও শেষ, ওদের লাইফের এক্সপেক্টেন্সিও প্রায় শেষ হয়ে আসে। গবেষণায় আরও দেখা গেছে ধূমপায়ী ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে শ্বাসতন্ত্রের সমস্যায় পড়ার হার 85.5%, আর অধমপায়ীদের এ হার 83.2%। এছাড়া আরেকটি গবেষণায় দেখা যাচ্ছে 64% ট্রাফিক পুলিশ শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত, ফলে 40% ট্রাফিক পুলিশ সদস্য ঘুমের সমস্যায় ভোগেন। ঘুমের মধ্যেও অনেক শব্দ অনুভব করেন। 56% কানে সার্বক্ষণিক বিদ্যুতের শব্দ পান এবং 27% মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। রোদ, বৃষ্টি কিংবা শব্দ দূষণ কোনোটা থেকেই বাদ যান না ট্রাফিক সদস্যরা। দিনরাত 24 ঘন্টা কাজ করেন ট্রাফিক নিয়ন্ত্রণে, ফলে তাদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি সবচেয়ে বেশি। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলে 33% নারী প্রতিনিধিত্ব থাকতে হবে। তাই আগামী কাউন্সিলের আগেই আওয়ামী লীগ নিশ্চিত করতে চাচ্ছে 25%। এই জন্য দলের 81 সদস্যের কার্যনির্বাহী কমিটির 4টি শূন্য পদে নারীদের প্রাধান্য দেওয়া হবে। দলের নেতারা বলছেন, সাংগঠনিকভাবে দক্ষ ও যোগ্য নারীদের খুঁজতে শুরু করেছে কেন্দ্র। দেশে নারী পুরুষের অনুপাত প্রায় সমান, কিন্তু আর্থসামাজিক প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই পিছিয়ে নারী। রাজনৈতিক দলও এর ব্যতিক্রম নয়। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী 2020 সালের মধ্যে দলে 33% নারী সদস্য নিশ্চিত করার কথা, কিন্তু নিবন্ধিত 41টি রাজনৈতিক দলের কেউই তা পারেনি। আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটিতে পদ রয়েছে 81টি। 2019 সালের সবশেষ কাউন্সিলে কমিটিতে জায়গা পেয়েছেন 18 নারী, অর্থাৎ 22%। কেন্দ্রীয় নেতারা বলছেন, আর্থসামাজিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলে নারীর অংশগ্রহণ নিশ্চিতে কিছু বাধা রয়ে গেছে। নারী যদি তার নিরাপত্তা বোধ না থাকে, নারীর যদি এখানে স্বস্তি না থাকে,
তাহলে নারীর পক্ষে রাজনীতিতে অংশগ্রহণ করাটা খুব দুষ্কর। পৃথিবীর সর্বত্রই নারীর প্রতি এক ধরনের প্রকাশ্য অপ্রকাশ্য সহিংসতা রয়েছে। তো সেই জায়গাটাই নারীদের রাজনীতিতে অংশগ্রহণ করাটা বেশ টাফ। এই পরিবেশটা নিশ্চিত করবার জন্য আমরা কাজ করছি। দলের সভাপতি মণ্ডলীতে ফাঁকা রয়েছে 3টি পদ। এছাড়া কার্যনির্বাহী কমিটির একটি সদস্য পদও শূন্য। আগামী কাউন্সিলের আগে এসব পদে নারীকে প্রাধান্য দিতে চায় আওয়ামী লীগ। এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটিতে কতগুলি পদ খালি আছে, এই পদগুলি পূরণ করার লক্ষ্যেও আমার মনে হয় অনেক বেশ কয়েকজন নারীরা আসবে, যাতে আমরা আজকে এখন যে 22% আমাদের আছে সেন্ট্রাল কমিটিতে, সেটাকে বেড়ে অ্যাটলিস্ট 25% আমরা করতে পারি। যে পদগুলি খালি রয়েছে আমি বিশ্বাস করি যে জায়গাগুলিতে নারী নেতৃত্বকে প্রাধান্য দেবেন নেত্রী। এমনকি আমাদের আগামী কাউন্সিলেও বহু এই কোটাটি পরিপূর্ণভাবে পূর্ণ করা হবে, অর্থাৎ 33% পূরণ করা হবে। এরই মধ্যে দক্ষ ও যোগ্য নেত্রীর খোঁজ শুরু হয়েছে। দলের নেতারা বলছেন, কেন্দ্রীয় কমিটিতে ঘাটতি থাকলেও নারীদের আলাদা দুটি সহযোগী সংগঠন মহিলা লীগ ও যুব মহিলা লীগ রয়েছে। অন্যান্য সহযোগী সংগঠনেও রয়েছে নারীর অংশগ্রহণ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে শোকের মাস আগস্টে দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে সব কর্মসূচি সীমিত পরিসরে ও কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে একথা জানান তিনি। পরে লকডাউন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মানুষের জীবনের সুরক্ষার প্রয়োজনে জনস্বার্থে কঠিন সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আগস্টের কর্মসূচি সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে পালন করার সিদ্ধান্ত নিয়েছি। রাজধানীর কোরবানির বর্জ্য সরলেও পশুর হাটগুলো সয়লাব ময়লা আবর্জনায়। সে কারণে বাজেয়াপ্ত হচ্ছে দক্ষিণ ঢাকার সব হাটের ইজারাদারদের জামানত। পরিকল্পনা আছে তাদের আর ইজারা না দেওয়ার। আর উত্তর ঢাকার কর্তৃপক্ষ বলছে, শর্তভঙ্গকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। রাজধানীর আফতাবনগর হাট পুরো এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে বর্জ্য। সরানো হয়নি সামিয়ানা বা বাঁশের খুঁটিও। এবার উত্তর ঢাকায় হাট বসেছিল 12টি, এর বেশিরভাগেরই অবস্থা এমন। শর্ত অনুযায়ী বুধবার রাতেই সব সরিয়ে নেওয়ার কথা ছিল ইজারাদারদের, তবে তা না হয় শিগগিরই ব্যবস্থা নিতে যাচ্ছে সিটি কর্পোরেশন। হয়তো 12 ঘন্টায় 10 ঘন্টায় বা 20 ঘন্টায় সরানো একটু কষ্টসাধ্য, কিন্তু সেই জিনিসগুলো ইজারাদার নিজ দায়িত্বে সরিয়ে নেওয়ার কথা। আমরা তদন্ত করে দেখছি, কোথাও থেকে যদি না সরে থাকে তাহলে আমরা সম্ভব সকল রকমের উদ্যোগ গ্রহণ করব এবং শাস্তিমূলক যে সকল ব্যবস্থা নেওয়া আইনের মধ্যে আছে সেই ধরনের সকল ব্যবস্থাই তাদের বিরুদ্ধে নেওয়া হবে। দক্ষিণ ঢাকায় এবার বসেছিল 10টি হাট। শর্ত ভাঙায় জামানত বাজেয়াপ্ত হবে সব ইজারাদারদের। তাদের আর ইজারা না দেওয়ার কথাও ভাবছে তারা। ইজারাদারদের মধ্যে প্রায় সকলেই তারা যে শর্ত অনুযায়ী হাটের বাঁশ সরিয়ে দেওয়া, কেটে দেওয়া, বর্জ্য একসাথে আনা, প্রায় সকলেই তাদের এই পরিচ্ছন্নতার বিষয়ের যেই শর্তটি ছিল সেটা ভঙ্গ করেছে। আমাদের সবাইকে শাস্তিমূলক ভাবে এই ইজারা যে জামানত সেটা হয়তো বাজেয়াপ্ত করা হতে পারে। নিয়ম অনুযায়ী হাট ইজারা নিতে মোট দামের 10% জামানত হিসেবে রাখতে হয় ইজারাদারদের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অটোরিকশা চালক সহ 7 যাত্রী মারা গেলেন। এদিকে এই ঘটনায় পিকআপ চালক ওসমান গনিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে পুলিশ বাদী হয়েছে পিকআপ চালককে আসামি করে একটি মামলা দায়ের করে। শুক্রবার সকালে খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাটে পিকআপ ভ্যানের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান 6 জন। আহত একজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। বিভিন্ন এলাকায় বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় ভারতের মহারাষ্ট্রে মৃতের সংখ্যা 138, চীনের হেনান প্রদেশে মোট 56 জনের মৃত্যু।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরসমূহে ১ নম্বর সতর্কতা সংকেত জারি রেখেছে আবহাওয়া অফিস। সংস্থাটির তথ্যানুসারে লঘুচাপের প্রভাবে ২-১ দিনের মধ্যে বাড়তে পারে বৃষ্টিপাত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ। এর প্রভাবে সৃষ্টি হচ্ছে গভীর সঞ্চারণশীল মেঘমালা। এতে দেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। উত্তর উড়িষ্যা, পশ্চিমবঙ্গ উপকূলে সুস্পষ্ট লঘুচাপ রূপে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। লঘুচাপের প্রভাবে আগামী ২-১ দিনে বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে রাজধানী সহ দেশের বেশিরভাগ জায়গায় বর্ষার হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এছাড়া কিছু এলাকায় রয়েছে ভারী বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে চট্টগ্রামে সকাল ৭টা থেকে বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে নগরীর আগ্রাবাদ, হালিশহর সহ বেশিরভাগ নিচু এলাকা। নগরীতে গত ২৪ ঘন্টায় ৩৩.৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ বিষয়ে আরও জানাতে বা চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার এখন কি অবস্থা? আবহাওয়া অফিস আর কি তথ্য জানিয়েছে? দেখুন, আজকে ভারী বৃষ্টি সেটি হচ্ছে আমরা চট্টগ্রাম শহরে সকাল থেকে যেটি দেখেছি সেটি আসলে থেমে থেমে কিছুক্ষণ বৃষ্টি ছিল। ভারী যে বৃষ্টি সেটি ছিল না। মূলত আগ্রাবাদ এলাকায় আমরা এই মুহূর্তে যে পানিটি দেখছি সেটি হচ্ছে জোয়ারের পানি। সকাল ৭টা বাজে এখানে জোয়ার শুরু হয়েছে এবং সেই জোয়ারের ফলে যে পানি সেটি আসলে আগ্রাবাদ, সিডিএ সহ নগরীর যে সমস্ত নিচু এলাকাগুলো রয়েছে সেখানে বেশ ভালোভাবে প্লাবিত হয়েছে। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের আগ্রাবাদ সিডি আবাসিক এলাকার। আপনি ঠিক পেছনটায় যদি আমার দেখেন তাহলে দেখবেন আসলে এখন পর্যন্ত হাঁটু থেকে ক্ষেত্রে অনেক জায়গায় কোমর পানিতে পর্যন্ত আসলে প্লাবিত হয়েছে এবং সে কারণে নগরীতে যারা এই অট্ট এলাকায় যারা বসবাস করেন তারা আসলে চরম একটি দুর্ভোগের মধ্যে পড়েছেন। আমরা দেখেছি ঈদুল আজহার ছুটিতে অনেকেই বাড়িতে গিয়েছেন, তারপর যারা আছেন তারা আসলে তাদের প্রতিদিনকার কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন। সেক্ষেত্রে আসলে তাদেরকে চরমভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা আসলে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছে সেটি হচ্ছে আজকে দুপুর 12টা পর্যন্ত 33.03 মিলিমিটার বৃষ্টিপাত চট্টগ্রামে রেকর্ড করা হয়েছে এবং ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেতও বলবৎ আছে। আরেকটি বিষয় বলি যে সকাল ৭টা বাজে যে জোয়ার শুরু হয়েছিল সেটি আসলে 12টার দিকে শেষ হয়েছে এবং এখন এই মুহূর্তে ভাটা চলছে। তারপর আসলে আশপাশের যে সমস্ত নালা নর্দমাগুলো নানা কারণে ভরাট হয়ে গেছে সেগুলোর কারণে এখনো পর্যন্ত যে জলাবদ্ধতা সেটি আসলে অব্যাহত আছে। আবহাওয়া অফিস বলছে যে আসলে যেই আবহাওয়ার যে পরিস্থিতিটি এই মুহূর্তে আছে সেটি আরও ১ থেকে ২ দিন অবস্থান করবে। সঙ্গত কারণে ধরে নেওয়া হচ্ছে যে চট্টগ্রামের যে সমস্ত নিচু এলাকা আছে সেই এলাকাগুলোতে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা সেটি তীব্র থেকে তীব্রতর হবে। তো এই মুহূর্তে আসলে এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি আছে এবং সেই বৃষ্টি যদি কিছুক্ষণের মধ্যে থেমে যায় তাহলে হয়তো এখানে যে পানিগুলো জমে আছে সেগুলো হয়তো সরে যেতে পারে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। বিশ্বে এক সপ্তাহের সংক্রমণ বেড়েছে 6% আর 2% বেড়েছে করোনায় প্রাণহানি। এদিকে একদিনে প্রাণহানি 8,651 জনের, শনাক্ত 5,74,000-এর বেশি। এ নিয়ে সারা বিশ্বে করোনায় মোট মারা গেছে 41,59,000 মানুষ। সংক্রমণ ছাড়িয়েছে 19,40,00,000। এশিয়ার নতুন হটস্পট ইন্দোনেশিয়াতে করোনায় একদিনে সর্বোচ্চ মারা গেছে 1,566 জন, আক্রান্ত হয়েছে 49,000। এক সপ্তাহে দেশটিতে সংক্রমণ কমলেও 36% বেড়েছে করোনায় মৃত্যু। ব্রাজিলে একদিনে সর্বোচ্চ 1,286 জনের মৃত্যু হয়েছে।
নতুন করে শনাক্ত হয়েছে ৪৫,০০০-এর বেশি রোগী। এক সপ্তাহে সংক্রমণ ও মৃত্যু ২ কমেছে দেশটিতে। ভারতে মারা গেছে ৫৩৬ জন, নতুন শনাক্ত ৩৯,৪৯৮। দেশটিতে গেল এক সপ্তাহে মৃতের হার কমেছে ২৪ ভাগ। তবে গতকালের তুলনায় সংক্রমণ ১০.৬% বৃদ্ধি পেয়েছে। ভারতের উত্তরে সংক্রমণ বেড়ে যাওয়ায় সিকিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে পশ্চিমবঙ্গ সরকার। নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে পর্যটকদের ভ্রমণে। মিয়ানমারে সংক্রমণ ও মৃতের হার বেড়েই চলছে। করোনার প্রাদুর্ভাবে বিপর্যস্ত দেশটির স্বাস্থ্য খাত। এদিকে যুক্তরাষ্ট্রে বাড়ছে সংক্রমণ। দেশটিতে একদিনে মারা গেছে ৪২৮ জন মানুষ। এক সপ্তাহে শনাক্ত বেড়েছে ৫৯%, আর ৩% বেড়েছে প্রাণহানি। ইউরোপে আবারও বাড়ছে সংক্রমণ। এক সপ্তাহে ফ্রান্সে সংক্রমণ বেড়েছে ১৬৮%। যেসব নাগরিক টিকা নেবে না তাদের রেস্তোরাঁ ও গণপরিবহন ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে দেশটির সরকার। রাশিয়াতে একদিনে প্রাণহানি হয়েছে ৭৯৫ জন মানুষের, আক্রান্ত ২৩,৮১১ জন। নরওয়েতে মৃত্যুর হার এক সপ্তাহে বেড়েছে ৩০০%। মুশরিফা নুজাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে এশিয়া এ পর্যন্ত প্রাণ গেছে প্রায় ২০০ জনের। এর মধ্যে কেবল ভারতের মহারাষ্ট্রের মৃত্যু হয়েছে ১৩৮ জনের। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৯০,০০০ মানুষকে। এছাড়াও চীনের হেনান প্রদেশে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬। ইন্দোনেশিয়ায় প্রাণ গেছে ২ জনের। গৃহহীন ৫,০০০-এর বেশি পরিবার। গত ৪০ বছরে জুলাই মাসে এমন বৃষ্টি দেখেনি ভারতের মহারাষ্ট্রের মানুষ। ২ দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে উপকূলের অনেক এলাকা। কেবল কোলাপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশো গ্রাম। এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৪টি। রায়গড় ছাড়াও আম্বেঘর ও মিরগাঁও গ্রামে ভূমিধসের তথ্য মিলেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও উদ্ধার কাজে প্রস্তুত রয়েছে ভারতের সেনা ও নৌবাহিনী। আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বোচ্চ আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। ১৭ জুলাই থেকে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে চীনের হেনান প্রদেশ। ১,০০০ বছরে এমন বৃষ্টি দেখেনি চীনের মানুষ। বন্যা দুর্গত এলাকা থেকে ৫ লাখের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। সরকারি উদ্যোগে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে আরও ৯ লাখকে। ফায়ার সার্ভিসের ৬,০০০ কর্মীর পাশাপাশি উদ্ধার কাজে নিয়োজিত আছে সামরিক ও আধাসামরিক বাহিনীর ২,০০০ সদস্য। বন্যায় এখন পর্যন্ত $২০ কোটি ক্ষতি হয়েছে। সরকারি হিসেব বলছে চীনের ৬৫৪টি গুরুত্বপূর্ণ শহরের ৯৮% বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে রয়েছে। এদিকে করোনা মহামারীর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইন্দোনেশিয়া। ১৩ জুলাই থেকে বন্যার কবলে ইন্দোনেশিয়ার কালিমান্তান প্রদেশ। ঘটেছে প্রাণহানি, গৃহহীন ৫,০০০-এর বেশি পরিবার। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জিতলেন চীনের ইয়াং কিয়ান। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে বিজয়ী হন তিনি। ২৫১.৮ পয়েন্ট স্কোর করে আসরের প্রথম স্বর্ণটি জিতেছেন কিয়ান, যা অলিম্পিক ইতিহাসে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড। এই ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্য জিতেছেন রাশিয়ার আনাস্তাসিয়া গালাশিনা। কিয়ানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে গালাশিনার। তিনি পেয়েছেন ২৫১.১ পয়েন্ট। ব্রোঞ্জ জেতেন সুইজারল্যান্ডের নিনা ক্রিশ্চিয়ান। এদিকে অলিম্পিকে আর্চারির রিকার্ভ মিক্সড ইভেন্টের শেষ ১৬তেই আটকে গেলেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। সাউথ কোরিয়ার কাছে ৬-০ সেট পয়েন্টে হার বাংলাদেশের। গত মে মাসে এই ইভেন্টেই ওয়ার্ল্ড কাপ স্টেজ 2 এর ফাইনালে খেলেছিলেন রোমান এবং দিয়া। তাই ভালো কিছুর প্রত্যাশা ছিল, কিন্তু অলিম্পিকে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন দেশসেরা 2 আর্চার। প্রতিপক্ষ সাউথ কোরিয়া প্রবল শক্তিশালী। প্রথম সেটে কোরিয়া স্কোর করেছে ৩৮, বাংলাদেশ ৩০। দ্বিতীয় সেটে কোরিয়া ৩৫ ও বাংলাদেশের ৩৩। তৃতীয় সেটে ভালোই লড়েছিল রোমান দিয়া। কোরিয়ার ৩৯-এর বিপরীতে বাংলাদেশ করেছিল ৩৮। রোমান সানা ও দিয়া সিদ্দিকির বাকি এখন রিকার্ভ একক ইভেন্ট। হারারেতে কাল সিরিজ নির্ধারণের লড়াই। জয় দিয়ে সফর শেষ করতে চান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 শুরু বাংলাদেশ সময় বিকেল 4:30টায়।
প্রথম ম্যাচে 8 উইকেটের দাপুটে জয়ের পর দ্বিতীয় টি-20তে পথ হারিয়েছে টিম টাইগার্স। সিরিজ নির্ধারিত ম্যাচে সতীর্থদের ভুল থেকে শিক্ষা নেয়ার তাগিদ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। পরিকল্পনা অনুযায়ী খেলে সিরিজ নিশ্চিত করতে চান বাংলাদেশ অধিনায়ক। এর আগে একমাত্র টেস্ট ও 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3-0 জয় পায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে পুরো শক্তির দল নিয়ে মাঠে নামতে চায় টাইগার ম্যানেজমেন্ট। একাদশে ফিরছেন মুস্তাফিজ, চোটে কিছু অনিশ্চয়তা লিটন দাসকে নিয়ে। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।